আশা করি সবাই দেখতে পাচ্ছ। আজকের যে লেকচারটি সেটি হচ্ছে পলিমারাইজেশন টেকনিক্স। আমরা গত ক্লাসে পলিমারাইজেশন সম্পর্কে পড়েছি, বিক্রিয়া সম্পর্কে পড়েছি যে কিভাবে পলিমার মলিকিউলগুলো একটা আরেকটার সাথে লিঙ্কড হয়, যুক্ত হয়। আজকে দেখব এই যে লিঙ্কড হয় বা যুক্ত হয়, এই লিঙ্ক বা যুক্ত হওয়ার টেকনিক গুলো কি বা কিভাবে হয়, কোন পদ্ধতিতে হয় সেগুলো। তো চলো শুরু করা যাক। আমরা শুরু করি। এখানে কিছু ছবিও দেখতে পাচ্ছি। তো প্রথমেই আসা জানা দরকার আমাদের যে পলিমারাইজেশন টেকনিক বলতে কি বোঝাচ্ছে। তাহলে দেখি একটু কি বলছে এখানে, যে দ্য পলিমারাইজেশন দ্য মেথড অফ টেকনিক বা মেথড বা টেকনিক, এটা অবলিক, by which monomer is converted to polymer is called polymerization method or polymerization technique. Simply কেউ কিছু বলছো নাকি আমি বুঝতে পারছি না। ওকে, আমি অডিবল টু ইউ, শোনা যাচ্ছে সবাই? এভরিথিং ওকে? জি স্যার, করেন, সমস্যা নাই স্যার, কি বলা যাচ্ছে। সো পলিমারাইজেশন টেকনিকটা হচ্ছে যে প্রক্রিয়ার মাধ্যমে আমাদের পলিমারটা তৈরি হবে সেটাকে আমরা পলিমারাইজেশন টেকনিক বলছি। তো এটি সাধারণত ডিপেন্ড করে কিসের উপরে? নেচার অফ পলিমার, আপনারা কি ধরনের পলিমার তৈরি করবো, সলিড, লিকুইড, গ্যাস ইত্যাদি। টাইপ অফ পলিমারাইজেশন মেকানিজম চুজেন, কি ধরনের পলিমারাইজেশন মেকানিজম চুজ করি, সেটা কি এডিশন, এটা কি কন্ডেনসেশন বা কিরকম। দ্য রিকোয়ার্ড ফিজিক্যাল ফর্ম অফ দ্য পলিমার, কি ধরনের যে দ্য রিকোয়ার্ড ফিজিক্যাল ফর্ম অফ দ্য পলিমার, কি ধরনের ফিজিক্যাল ফর্ম দরকার হবে সেটি, মানে আফটার পলিমারাইজেশন। দ্য availability of the process or availability of the process of industrial production বা viability, যেটা আমরা কথা বলছি সেটা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনে হবে কিনা বা যাবে কিনা। অর্থাৎ একটা জিনিস তৈরি করলাম, সেটা যদি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা না হয় তাহলে তো সেটা আসলে কি বলবো। তো যাই হোক, টাইপ অফ মনোমার, কি ধরনের মনোমার হচ্ছে, কোন পদ্ধতি, কন্ডেনসেশন নাকি স্টেপ চেইন গ্রোথ পলিমারাইজেশন, অথবা কি ধরনের ফ্রম সলিড লিকুইড কি হবে, সেগুলোর উপর ভিত্তি করে সাধারণত পলিমারাইজেশন টেকনিক গুলো চুজ করা হয়। তো আজকে আমরা বিভিন্ন রকম পলিমারাইজেশন টেকনিক সম্পর্কে জানবো। বলা হচ্ছে যে following three condition must be considered for polymerization technique: polymerization process, purification of the raw material and reaction vessel. তো পলিমারাইজেশন প্রসেসটা কি, রিঅ্যাকশনটা কোথায় হবে, ভেসেল যেটা, এবং আমরা যে ম্যাটেরিয়াল গুলো ইউজ করছি সেটা কতটা পিওর, অ্যাকচুয়াল কিনা, সেই বিষয়টা। এখনকার বলে না কবিরাজরা যে আগের জিনিস নাই, এখনকার ভেজাল সব, ওই কাজ আর হয় না। অর্থাৎ আমরা যখন এই ধরনের রিঅ্যাকশনে যাব, we have to ensure that the raw material is correct and pure. Okay, তো চলো আমরা একটা একটা করে জানা শুরু করি। তো তার আগে আমাদের একটু ক্লাসিফিকেশন জেনে নেই। ক্লাসিফিকেশন অফ পলিমারাইজেশন টেকনিক আমরা প্রধানত তিনটি ভাগে ভাগ করতে পারি। বলা হচ্ছে যে সেটি সলিড ফেজ পলিমারাইজেশন। সলিড ফেজ মানে কি? শুকনো অবস্থায়, সলিড অবস্থায় যখন পলিমারাইজেশন হবে তখন। গ্যাস ফেজ পলিমারাইজেশন, যখন গ্যাস কন্ডিশনে। আরেকটা হচ্ছে লিকুইড ফেজ পলিমারাইজেশন, তাই না? অর্থাৎ তিন স্টেজে। আব্দুল মমিন, মাইক্রোফোন মিউট করো প্লিজ। ওকে, এই হচ্ছে তিনটা আমাদের প্রধানত। তো এখানে আমাদের লিকুইড ফেজ কনজেন্ট্রেশন মানে পলিমারাইজেশনটা আবার অনেকগুলো ভাগে বিভক্ত। সেগুলো কি কি? যেমন বাল্ক অর মাস পলিমারাইজেশন, সলিউশন পলিমারাইজেশন, সাসপেনশন পলিমারাইজেশন, ইমালশন পলিমারাইজেশন, ইন্টারফেসিয়াল, মেল, ডিসপারশন। প্রত্যেকটা নামের সাথে সাথে একটা করে অবয়ব বা চিত্র ফুটে উঠতেছে, যে বাল্ক অর মাস অনেকগুলা, সলিউশন লিকুইড লাইক, সাসপেনশন ভেসে থাকবে, ইমালশন তেল জলের মিশ্রণ, ইন্টারফেসিয়াল একটা আরেকটার সাথে মানে মিশবে না কিন্তু থাকবে লেয়ার, ওই যে 7 রঙের চা খেয়েছো না, 7 রঙের চা। তারপর হচ্ছে মেল্ট পলিমারাইজেশন, গলবে, ডিসপারশন ছড়িয়ে যাবে ইত্যাদি। তাহলে পলিমারাইজেশনকে আমরা তিনটি ভাগে ভাগ করছি: সলিড ফেজ, গ্যাস ফেজ এবং লিকুইড ফেজ। ওকে, নেক্সট অন দ্য বেসিস অফ দ্য রিঅ্যাকশন টাইপ আমরা কিন্তু আরো দুটি ভাগে ভাগ করতে পারি। সেই ভাগগুলো আমরা আগে পড়ে এসেছি। যেমন সেটা হচ্ছে প্রথমত আমরা কি বলি, যে এখানে দেখতে পাচ্ছি যে কন্ডেনসেশন পলিমারাইজেশন,
সেটা কিন্তু আমরা জানি। আরেকটা কি ছিল আমাদের কন্ডেনসেশন পলিমারাইজেশনের সাথে এডিশন পলিমারাইজেশন, গত ক্লাসে পড়েছি। তো কন্ডেনসেশন পলিমারাইজেশন সলিউশন পলিকন্ডেনসেশন অথবা মেল্ট পলিকন্ডেনসেশন হতে পারে। এডিশন পলিমারাইজেশনের ক্ষেত্রে সলিউশন পলিমারাইজেশন, বাল্ক পলিমারাইজেশন, ইমালশন, সাসপেনশন ইত্যাদি। কন্ডেনসেশন এবং এডিশন পলিমারাইজেশনের মধ্যে যে বেসিক পার্থক্য গত ক্লাসে যেটা আমরা পড়েছিলাম সেটা কি ছিল, যে কন্ডেনসেশন পলিমারাইজেশনের ক্ষেত্রে দুটি ভিন্ন জাতীয় মনোমার অর্থাৎ কোপলিমার সৃষ্টির ক্ষেত্রে সাধারণত এই ধরনের কন্ডেনসেশন পলিমারাইজেশনটা হয়ে থাকে। আর একই ধরনের মনোমার মলিকুল গুলো যখন যুক্ত হবে তখন সেটা সাধারণত এডিশন পলিমারাইজেশন হয়ে থাকে। নিশ্চয়ই মনে আছে তোমাদের? তাহলে এখন আমরা বিস্তারিত জানতে যাই বা বিস্তারিততে চলে যাই। ফার্স্টে চলে আসতেছে আমাদের সলিড ফেজ পলিমারাইজেশন। তাহলে সলিড ফেজ পলিমারাইজেশন দিয়ে কি বোঝায়? সলিড মানে কি? শুষ্ক। এই যে সলিড দেখা যাচ্ছে এরকম। তো এই স্টেজে যখন পলিমারাইজেশন হবে তখন সেটাকে আমরা সলিড ফেজ পলিমারাইজেশন বলছি। বলা হচ্ছে যে সলিড ফেজ পলিমারাইজেশন ইজ এ প্রসেস ইন হুইচ দ্য পলিমার চেইন লেন্থস আর ইনক্রিজড। কিভাবে ইনক্রিজড হবে? বাই হিট ইন অ্যাবসেন্স অফ অক্সিজেন এন্ড ওয়াটার। কি দিয়ে হবে? হিট দিয়ে, ইন অ্যাবসেন্স অফ অক্সিজেন এন্ড ওয়াটার। অক্সিজেন এবং ওয়াটারের অনুপস্থিতিতে শুধুমাত্র হিট দিয়ে এর একটা মলিকুল আর একটা মলিকুলের সাথে যুক্ত হতে হতে বড় হবে। বাই মিনস অফ আইদার ভ্যাকুয়াম অর পাওয়ারিং উইথ ইনার গ্যাস ড্রাইভ অফ দ্য সাইড অফ বাই প্রোডাক্টস রিঅ্যাকশন। এবং এখানে ইনার্ট গ্যাস অথবা এগুলো দিয়ে ভ্যাকুয়াম করে এখানে যে বাই প্রোডাক্ট তৈরি হয় সেটাও বন্ধ করা হবে। শুধুমাত্র সলিড কন্ডিশনে শুষ্ক অবস্থায় মেল্ট করে যখন পলিমার মলিকুল গুলো মনোমার গুলো একটা অপরটার সাথে লেগে বড় চেইন তৈরি করতেছে তখন সেটাকে আমরা সলিড স্টেট অথবা সলিড ফেজ পলিমারাইজেশন বলছি। দ্য রিঅ্যাকশন ইজ ড্রাইভেন বাই টেম্পারেচার, কারণ গলাতে হবে। প্রেসার দিলে, টেম্পারেচার দিলে গলবে। and the diffusion of byproducts from the interior pellets on the surface. আমরা জানি যখন যখন কন্ডেনসেশন রিঅ্যাকশন হবে তখন কি বাই প্রোডাক্ট উৎপন্ন হবে, কিন্তু এই ক্ষেত্রে আমরা বাই প্রোডাক্টটা কি করছি? রিমুভ করছি, ডিফিউজ করে দিচ্ছি অথবা ভাপারাইজ করে দিচ্ছি, অর্থাৎ এখানে আর কোনো বাই প্রোডাক্ট থাকছে না। ওকে, so solid stage polymerization is an important step frequently used after melt polymerization. মেল্ট পলিমারাইজেশন আমরা দেখবো এক প্রকার পলিমারাইজেশন, এটার পরে আবার করা হয় ফর দ্য পারপোজ অফ দ্য এনহ্যান্সিং দ্য মেকানিক্যাল এন্ড রিওলজিক্যাল প্রপার্টিজ অফ দ্য পলিমার বিফোর ইনজেকশন, বল, মোল্ডিং আর এক্সট্রুডিং। অর্থাৎ মেল্ট পলিমারাইজেশন করার পর আবার সলিড ফেজ পলিমারাইজেশন করা হয়। কিরকম বিষয়টা? মনে করো তোমার কাছে অনেকগুলো প্লাস্টিকের চিপস আছে, তুমি কেটে রেখেছো, এগুলোকে যখন গরম করতেছো তো গলে যাচ্ছে, তখন একটা আরেকটার সাথে আমরা লাগাতে পারছি। ঠিক আছে, ঘটনাটা এটা। সো in solid phase technique we apply industrial manufacturing of bottle grade PET, যেমন আমাদের যে বোতলগুলো রয়েছে বটল গ্রেড PET, ওকে, this flames and superior industrial fiber. যেমন for PET solid phase is performed at the temperature between 220 থেকে 235 ডিগ্রি সেন্টিগ্রেড। এটার একটা বৈশিষ্ট্য হচ্ছে, দেখো যে যে পলিমারটার উপর এই সলিড ফেজ পলিমারাইজেশনটা হবে, যে পলিমারটাতে, সেটার যে গ্লাস ট্রানজিশন টেম্পারেচার, তোমরা টিজি পড়েছো কিনা এখনো বা পড়াবো হয়তো সামনে। অর্থাৎ একটা পলিমারকে তাপ দিলে সেটা প্রথমে গরম হবে, হতে হতে নরম হবে, মানে টিজি গ্লাস ট্রানজিশন টেম্পারেচার, তারপর সেটা গলে যাবে। তো এই গ্লাস ট্রানজিশন টেম্পারেচারের বেশি এবং মেল্টিং টেম্পারেচার কম এই জায়গায় তখন এই সাধারণত সলিড ফেজ পলিমারাইজেশনটা ঘটে থাকে। যেমন পলিস্টারের মেল্টিং টেম্পারেচার 200, পেট পলিস্টার 250, তো সেই ক্ষেত্রে 220 থেকে 235 এর নিচে করা হচ্ছে ফর পেট, হুইচ ইজ অ্যাবভ দ্য গ্লাস ট্রানজিশন টেম্পারেচার এন্ড বিলো দ্য ক্রিস্টালাইন মেল্টিং পয়েন্ট অফ দ্য পেট। কিন্তু কি হচ্ছে, একটা আরেকটার সাথে যুক্ত হচ্ছে, মানে প্রায় গলে গেছে, বাট মানে আবার মানে ফুললি মেল্টেড ওয়াটার লিকুইড হয়ে যায় এরকম না। ঠিক আছে, অর্থাৎ 250 সেখানে 235। তাহলে এই যে সলিড ফেজ পলিমারাইজেশনটা আমরা এতক্ষণ তাহলে কি বুঝলাম, যে সলিড স্টেজে অর্থাৎ শুষ্ক অবস্থায় যখন পলিমারাইজেশনটা ঘটতেছে তখন সেটাকে আমরা সলিড ফেজ পলিমারাইজেশন বলছি। কিরকম? এখানে দেখো যে বলা হচ্ছে যে প্রিকারসর, তারপরে আর কি কি দেওয়া রয়েছে, লোয়ার মলিকুলার ওয়েট, এখানে র ম্যাটেরিয়াল যেটা টিজি কম, heated in vacuum or inert atmosphere or to opaque and crystalline dry solids। তারপর সেটা কি বলা হচ্ছে যে হিট এট হায়ার টেম্পারেচার। আচ্ছা, বুঝতেছো না? আমরা একটু নিচে দেখি।
Under this condition, polymer chain groups are mobilized to undergo the polycondensation. Below this temperature, অর্থাৎ মেল্টিং টেম্পারেচারের নিচে ম্যাক্সিমাম রিচ করলে সেটা কি হবে, তার যে মলিকুল গুলো রয়েছে একটা পলিমারের ভিতরে তারা মুভ করতে পারবে। and the reaction is carried out in the solid phase and volatile byproducts can be diffused. একই কথা হলো, তাহলে কি হচ্ছে সংক্ষেপে, সলিডের টেম্পারেচার দিয়ে হিট করছি, হিট করার ফলে কি হচ্ছে, এটার মেল্টিং টেম্পারেচারে নিপে গলে যাচ্ছে এবং মোবাইলাইজ হচ্ছে, অণুগুলো একটা আরেকটার সাথে যুক্ত হচ্ছে। যেমন এটা প্রসিডিউর আমরা একটা দেখি কিভাবে করা হয়, পেটের থাকতে দেখি। বলা হচ্ছে যে রিসিভ পেট পলিস্টার or other poly condensation polymer made by melt polymerization। প্রথমে এটাকে মেল্ট পলিমারাইজেশন তৈরি করা হয় বা যে কোনো পলিমার সেগুলো নেওয়া হয়। ট্রান্সফার দ্য পিলেটস ইনটু রোটারি, মনে করো প্লাস্টিক রিসাইকেল করা হচ্ছে, প্লাস্টিক নিয়ে আসলো, বোতল নিয়ে আসলো, কেটে কেটে চিপস করে, তারপর সেটাকে ট্রান্সফার পিলেটস টু দ্য রোটারি ভ্যাকুয়াম ড্রাম, বড় ড্রাম রোটারি ভ্যাকুয়াম, সেখানে ইয়ে নাই, জলীয় বাষ্প এগুলো নাই, সলিড। Generally, the vacuum pump remove air, water and byproducts of the solid. আমাদের যে সলিড ফেজের যে বাই প্রোডাক্ট গুলো হয় সেগুলোকে রিমুভ করে হচ্ছে ভ্যাকুয়াম পাম্প। অল্টারনেটিভলি নাইট্রোজেন গ্যাস আমরা দিতে পারি এখানে এটাকে রিমুভ করার জন্য। ইনিশিয়ালি হিটিং at the temperature above TG, cold crystallized atmosphere plates to prevent the sticking and fusion of the plates. টেম্পারেচার উঠলে আস্তে একটা আরেকটার সাথে লেফটে যাওয়া শুরু করবে। হিটিং ইজ কন্টিনিউ to dry wet pellets and heating is continued to predetermine temperature below the melting temperature of the polymer. তোমরা একটু লক্ষ্য করো তো, যদি পলিস্টার গুলোকে এরকম চিপস গুলোকে কেটে কেটে একটা ইয়েতে নিয়ে মেল্টিং পয়েন্টের নিচে দেওয়া হয়, তো যখন এটা গলা শুরু করবে তখন কি একটা আরেকটার সাথে লেগে যাবে না? তাহলে কি সলিড স্টেজে একটা আরেকটার সাথে কিন্তু লেগে যাচ্ছে, বা একটা কলমে কেটে কেটে যদি তুমি হিট করো সেটাকে, ঠিক আছে? ওকে, তো এখানে একটা চিত্র দেখা যাচ্ছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। চিত্রটাতে আমরা যদি দেখি, দাঁড়াও এক মিনিট, তাহলে এখানে কি কি দেখতে পাচ্ছি আমরা? হেক্সাএথিলিন ডায়ামিন প্লাস এটিপিক অ্যাসিড আমাদের পেট পলিস্টারের জন্য, সেটা প্রথমে মেল্ট পলিমারাইজেশন দিয়ে করা হলো। ওই যে বললাম প্রথমে মেল্ট পলিমারাইজেশন করার পর এরকম চিপস পেলাম, এরপর এই চিপস গুলাকে আমরা একটা ইনার্ট ভেসেলে নিয়ে কি করছি, গলিয়ে একটা আরেকটার সাথে লাগিয়ে বড় বড় পলিমার সৃষ্টি করছি। ক্লিয়ার? প্রথমে এটা তো উৎপন্ন হলো কন্ডেনসেশন প্রক্রিয়ার মাধ্যমে, তাই না? এই যে চিপস গুলো হলো, এই চিপস গুলাকে আরো মেকানিক্যাল প্রপার্টিস বা অন্যান্য প্রপার্টিস গুলো বাড়ানোর জন্য এগুলোকে আমরা কি করছি, আবার হিট করে। তাহলে বলা হচ্ছে সলিড স্টেট পলিমারাইজেশন ইজ ডান এট হাই টেম্পারেচার এন্ড লো ভ্যাকুয়াম অর অল্টারনেটিভ জিরো অক্সিজেন লেভেল উইথ নাইট্রোজেন ক্লোরিং। অর্থাৎ এখানে কিন্তু কোনো অক্সিজেন, ওয়াটার বা তাদের যেটা উৎপন্ন হয় বাই প্রোডাক্ট কোনো কিছু থাকছে না। টু অ্যাচিভ দ্য ডিজায়ার্ড হাই মলিকুলার ওয়েট অফ দ্য পলিমার, তাহলে হাই মলিকুলার ওয়েট অফ দ্য পলিমার বাড়ানোর জন্য আমরা এটা করছি। মলিকুলার ওয়েট আমাদের নিশ্চয়ই মনে আছে যে যতগুলো রিপার্টিং ইউনিট যুক্ত হয়ে বড় হবে সেটাই তার মনে, তো এটা যখন বেশি হবে তখন সেটার কিছু বৈশিষ্ট্যও কিন্তু বেড়ে যাবে। So when the desired molecule weight is achieved, the product pellets are cooled and transferred to storage tanks. The product pellets are classified, packed and shipped according to the customer. এরপর এটা থেকে তখন আরো বড় বড় পিলেটস তারপর সেটা দেওয়া হয়। তাহলে আলটিমেট ঘটনাটা কি? সলিড ফেজ পলিমারাইজেশনে কি হচ্ছে, সলিড ফেজ পলিমারাইজেশনে যে মলিকুল গুলো একটা আরেকটার সাথে লাগতেছে, পলিমার গুলো, অলিগোমার গুলো একটা আরেকটার সাথে লাগতেছে, সেটা হলো সলিড ফেজে। বিফোর বিলো মেল্টিং টেম্পারেচার এন্ড মোর দেন টিজি গ্লাস ট্রানজিশন টেম্পারেচার, আমরা যখন এ ধরনের পলিমার ম্যাটার গুলোকে একটা ইনার্ট বায়ু শূন্য, অক্সিজেন শূন্য এরকম একটা জায়গায় গরম করছি, হিট করছি, তখন পলিমার মলিকুল গুলো একটা আরেকটার সাথে লেগে বড় পলিমার তৈরি করছে, যার উল্লেখযোগ্য উদাহরণ হচ্ছে পেট অর্থাৎ পলিএথিলিন ট্যাপসালেট। ওকে, তাহলে সলিড স্টেট পলিমারাইজেশন আমরা নিশ্চয়ই এবার বুঝেছি। ওকে, বিফোর মেল্টিং কি, অর্থাৎ প্রথমে তো আর এটা পাওয়া যাচ্ছে না চিপসটা, মেল্ট স্পিনিং প্রক্রিয়ার মাধ্যমে বা পলিমারাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে প্রথমে এটা করে নেওয়া হচ্ছে, তারপর কিন্তু সেটাকে সলিড স্টেট পলিমারাইজেশন করা হচ্ছে। ক্লিয়ার? এটা হলো আমাদের সলিড স্টেট পলিমারাইজেশন। এটার কি কি অ্যাডভান্টেজ রয়েছে বলা হচ্ছে, ডিজায়ার্ড হাই মলিকুলার ওয়েট পলিমার ক্যান বি প্রডিউস। 2700 থেকে মোটামুটি মনে করো 38, মানে 27,000 থেকে 38,000 পর্যন্ত হতে পারে
তাহলে কত ছিল আর পরে কত হচ্ছে। প্রবলেমস অ্যাসোসিয়েটেড উইথ স্ট্রিং এন্ড ভিসকাস মেল্ট আর এলিমিনেটেড, ডিগ্রেডেশন সাইড রিঅ্যাকশন এগুলো থাকবে না, অর্থাৎ শক্তিশালী হবে, মেকানিক্যাল প্রপার্টিজ ভালো হবে ইত্যাদি। ডিসঅ্যাডভান্টেজও কিছু রয়েছে, যেমন পলিমার built up in this process is slow because the molecular mobility in the solid stage is completely restricted, কারণ শুষ্ক অবস্থায় তো আসলে তারা নড়তে পারবে না, যখন একটু টেম্পারেচার বাড়ানো হবে আস্তে আস্তে তারা একটু মুভ করা শুরু করবে। আমরা ওই যে পড়েছি না পরিবহন পরিচালন বিকিরণ কি হয়, একটা লোহার এক প্রান্ত গরম হতে হতে সেটা আস্তে আস্তে লোহার মলিকুল গুলো তখন লিকুইড মানে কি এক্সপানশন সরে যাচ্ছে, গরম হচ্ছে। The thermal activation of the reaction is quite difficult and the photoradiation activation technique is restricted. তাহলে আমরা solid state polymerization দেখেছি। Now the question is that the gas phase polymerization, তাহলে solid এর পরে এবার আমরা কি পাচ্ছি, তাহলে গ্যাস, তাহলে এখানেও গ্যাস মিডিয়ামে হবে মোটামুটি ধরে নিলাম আমরা। তাহলে চলো এখন একটু দেখা যাক গ্যাস ফেজ পলিমারাইজেশন। বলা হচ্ছে গ্যাস ফেজ পলিমারাইজেশন ইজ এ মেথড দ্যাট ইজ widely used in polymer production process. The heterogeneous reaction, অর্থাৎ সেম জিনিস নয় ভিন্ন জিনিস এরকম, between monomer and gas solid crystal take place in this fluidized bed reactor to produce polymer products. এখানে যে রিঅ্যাক্টরের মাধ্যমে হচ্ছে এটাকে ফ্লুইডাইজড বেড বলতেছে। ওকে, আমি আসতেছি। এখানে দেখো যে ছবিতে দেখা যাচ্ছে প্রপিলিন, ইথিলিন, হাইড্রোজেন দেওয়া হচ্ছে এবং ক্যাটালিস্ট দেওয়া হচ্ছে, দিয়ে এটাকে মিক্সিং করা হচ্ছে, ফলে এইটার ক্যাটালিস্টের সাথে বিক্রিয়া করে দানা দানা পলিমার সৃষ্টি হচ্ছে, অর্থাৎ গ্যাস থেকে পলিমার হচ্ছে, ক্লিয়ার, বা গ্যাস ফেজে হচ্ছে। This method is used to gaseous monomers such ethylene, tetrafluoroethylene, vinyl chloride এই ক্ষেত্রে হয়। The monomer is introduced under the pressure into reaction vessel containing a polymerization initiator. এই যে ক্যাটালিস্ট কো ক্যাটালিস্ট বলতেছি না আমরা, বলেছিলাম না ইনিশিয়েটর লাগবে রিঅ্যাকশনে, কনডেনসেশন রিঅ্যাকশনে মনে আছে কিনা তোমাদের, এডিশন রিঅ্যাকশনে মনে আছে কিনা যে আগে বিক্রিয়াটা শুরু করে দিতে হবে। এগুলো তোমরা প্র্যাকটিস করছো কিনা বাসায় কিনা আমি জানি না, এগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে, কারণ একটা লেকচারের পরে সেটার উপর বেস করে কিন্তু পরেরটা আসতেছে। সো সেখানে আমরা দেখেছিলাম যে ইনিশিয়েটর কি করছে, একটা ভাঙে ফ্রি রেডিকেল তৈরি করছে, সেটা আবার আরেকটার সাথে যুক্ত হচ্ছে, সেটা আবার আরেকটার সাথে যুক্ত হচ্ছে, সেটা আবার আরেকটার সাথে যুক্ত হয়, বড় চেইন করতেছে এবং শেষে টার্মিনেশন দিয়ে কিন্তু আমরা বন্ধ করতেছি। ঠিক আছে, তো এখানেও ঠিক সেম, গ্যাসের ভিতরে যে পলিমার মলিকুল গুলো আছে, ইথিলিন তো গ্যাসের ভিতরে রয়েছে। এখন ঘটনা হলো এই ইথিলিনকে তাহলে ইয়ে করব কিভাবে, যেটা বললাম যে বলে পলিমার তো বানাইতে হবে, এটা তো গ্যাস আছে, তাহলে এই গ্যাস থেকে পলিমার বানাবো, সেটাই গ্যাস ফেজ পলিমারাইজেশন। সো ওয়ান্স পলিমার বিগান, the monomer molecule diffuse into the growing polymer chains and resulting polymer is obtained by granular solid. গ্রানুলার সলিড কি, গুঁড়া গুঁড়া, যে চায়ের গুঁড়া অথবা গুঁড়া মিল্ক যেটা পেয়েছো সেটা গ্রানুলার সলিড। এখানে গ্যাস ফেজের আমি একটা ভিডিও দিয়ে দিয়েছি, তোমরা যখন এই শীটটা পড়বা এই ভিডিওটা ক্লিক করে দেখে নিবা, তাহলে আমি যে বক্তব্যটা বলছি এটি আরেকটু ক্লিয়ার হবে। তো দেখো এখানে সাধারণত ইথিলিন, প্রপিলিন, আমাদের যে গ্যাস হয় সেগুলো থেকে গ্যাসের অপদ্রব্যগুলো পরিশোধিত করে সেখান থেকে প্রপিলিন, ইথিলিন এগুলো থেকে, এগুলো যখন এই ধরনের ক্যাটালিস্টের মাঝখানে যায় তখন তারা বিক্রিয়া করে এরকম গ্রানুলার ফর্ম ক্রিয়েট করে এবং তখন সেটা আলাদা করা হয়, পরে এই গ্রানুলার গুলা দিয়ে আবার বড় বড় পলিমার তৈরি করা হয়, কিন্তু প্রথমত আসে এই সমস্ত গ্যাস থেকে। ঠিক আছে, কারণ গ্যাসগুলো কি এই যে পলিমার গুলো কন্টেইন করছে, আমরা যখন টার্মিনেশন, আমরা যখন ইনিশিয়েটর দিয়ে এই রিঅ্যাকশন গুলো ঘটাচ্ছি তখন সেখানে পলিমারের সৃষ্টি হচ্ছে, এই যে তখন গ্রানুলার গুলো, পাউডার গুলো এভাবে আলাদা হচ্ছে। এখানে দেখো যে কম্প্রেসর, ক্যাটালিস্ট এখানে দেওয়া আছে, এটাকে রিঅ্যাক্টর আমরা বলছি, গ্যাস ফেজ পলিমারাইজেশন, যেখানে কি হচ্ছে ইমালশন ফেজ, ক্যাটালাইজ, বাবল, অর্থাৎ এখানে সবগুলোই থাকতেছে। গ্যাস তো গ্যাসে তো সবগুলোই থাকবে তাই না, তো ইনিশিয়েটরটা কাজ করে যেটা সেটা ভারী হবে আর যেটা হবে না সেটা থেকে যাচ্ছে। ফিনিশিং ট্যাঙ্ক, এটা যেটা আবার রিঅ্যাক্ট করছে না সেটা আবার ঘুরে আসে এখানে, আবার ঢুকতেছে এখানে, যেটা হচ্ছে সেটা এখানে আলাদা হয়ে যাচ্ছে, আর যেটা হচ্ছে না সেটা আবার এদিক দিয়ে ঘুরে এদিকে আসতেছে এবং ইনিশিয়েটর দিয়ে আবার বিক্রিয়া করতেছে, অর্থাৎ একটা গ্যাস চেম্বারের ভিতরে। ক্লিয়ার, গ্যাসের ভিতরে মনোমার মলিকুল গুলো আছে, ওগুলো ধরলে পলিমার হলে সলিড হয়ে যাচ্ছে। ওকে, চলো আরেকটু দেখি আমরা। আচ্ছা আর নাই,
তাহলে গ্যাস ফেজ পলিমারাইজেশনটা আমরা বুঝতে পারলাম যে কি সংক্ষেপে, যে গ্যাসের মধ্যে আমাদের যে মনোমার মলিকুল গুলো আছে সেগুলাকে ক্যাটালিস্টের মাধ্যমে, ইনিশিয়েটরের মাধ্যমে বিক্রিয়া করে আমরা সেটা পলিমার তৈরি করছি এবং দেন পলিমার গুলো গ্রানুলার ফর্মে আস্তে আস্তে আলাদা করছি। ওকে, এটা হলো গ্যাস পর্ব। এরপরে আসে লিকুইড ফেজ পলিমারাইজেশন। তাহলে এতক্ষণ ধরে যে কথাগুলো বলছিলাম যে সলিড ফেজ, তারপর গ্যাস ফেজ, এবার তাহলে সেটা হচ্ছে লিকুইড ফেজ পলিমারাইজেশন। তাহলে এবার নিশ্চয়ই লিকুইডে হবে, তাই না? ভানু, তোমার বোধহয় একটু সাউন্ড আসছে। So when polymerization take place in liquid state is known as liquid phase polymerization. This liquid phase polymerization আবার অনেকগুলো ভাগে ভাগ করা যায়: bulk, solution, suspension, emulsion, interfacial, mel, dispersion ইত্যাদি। তো চলো জানা যাক কত দূর পর্যন্ত আজকে জানা যায়। বাল্ক পলিমারাইজেশন, বাল্ক শব্দটা দিয়ে কি বোঝাচ্ছে? যে অনেক বা মাস বলা হচ্ছে। or mass polymerization is carried out by adding a soluble initiator to pure monomer in a liquid state. তাহলে এতক্ষণ মনোমার গুলো গ্যাসে ছিল, মনোমার গুলো সলিড ছিল, অলিগোমার পলিমার হিসেবে। এখন মনোমারটা কোথায় থাকবে? এরকম লিকুইডে থাকবে। বলা হচ্ছে কি adding a soluble initiator to pure monomer liquid solid state. The initiator should dissolve in the monomer. অর্থাৎ একটা সলিউশন থাকবে লিকুইড, সেখানে মনোমার ডিসলভ থাকবে, সেখানে যে ইনিশিয়েটর ওই যে টার্মিনেশন রিঅ্যাকশন করতে হবে, তো একটা মনোমার আরেকটা মনোমারের সাথে যুক্ত হতে হবে, তো সেখানে ইনিশিয়েটর তাহলে প্রথম শুরু করে দিবে, তাহলে সেখানে সেই ইনিশিয়েটরটাও থাকছে। So the reaction is initiated by heating or exposing the radiation. As the reaction proceeds, mixture becomes more viscous and the reaction is exothermic. A wide range of molecular masses are produced. কি হচ্ছে? একটা লিকুইড থাকছে, ভালো কথা, যেহেতু লিকুইড পলিমারাইজেশন, সেখানে কি থাকছে? মনোমার মলিকুল ডিসলভ থাকছে, সেখানে কি থাকছে? ইনিশিয়েটর, যেটা দিয়ে আমরা বিক্রিয়া শুরু করি, সেটা ডিসলভ থাকছে। এই যে দেখো, এটা হলো মনোমার, এটা হলো ইনিশিয়েটর। এরপর এখানে যখন তাপ দেওয়া হচ্ছে তখন কি হচ্ছে? একটা ভিসকাস লিকুইড তৈরি, অর্থাৎ পলিমারাইজেশন শুরু হচ্ছে, তখন এটা টার্ন ইনটু পলিমারাইজেশন। Bulk polymerization is carried out in absence of any solvent or dispersion in the simplest turn into the formulation. It is used the most step growth polymer and many of type chain growth polymer. In case of chain growth reaction, they are generally exothermic and heat is involved causes the reaction become too vigorous and difficult to control effective cooling. তো এটাতে যখন দেওয়া হবে, রিঅ্যাকশন শুরু হবে, তখন মানে হিট দিলে কিন্তু রিঅ্যাকশনটা সৃষ্টি হচ্ছে, ফলে এটা যখন কুল না করা পর্যন্ত কিন্তু রিঅ্যাকশনটা চলবে। যেমন ইথিলিন, স্টাইরিন, মিথাইল অ্যাক্রাইলেট, এই সমস্ত ক্ষেত্রে আমরা এই ধরনের পলিমারাইজেশনটা করে থাকি। তাহলে বাল্ক পলিমারাইজেশনটা কি হলো? সিম্পলি আমরা যদি বলি, এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, ছবিটাতে দেখো যে পলিমার সৃষ্টি হয়েছে এবং কত এটা একবারে ভিসকাস, মানে কি বলবো, আঠাযুক্ত, লাইক। তাহলে কি হলো? সিম্পলি বাল্ক পলিমারাইজেশনে একটা লিকুইড থাকছে, সেই লিকুইডের ভিতরে মনোমার পলিমার থাকছে এবং তার ভিতরে কি থাকছে? ইনিশিয়েটর থাকছে। জান, তাহলে তারা বিক্রিয়া করে দেন পলিমার সৃষ্টি করছে। হোপফুলি বুঝেছো। অ্যাডভান্টেজটা কি? বলা হচ্ছে দিস সিস্টেম ইজ সিম্পল এন্ড রিকোয়ার্স থার্মাল ইনসুলেশন। এটা দরকার, হিট। দ্য পলিমার অবটেন ইজ পিওর। Large casting may be prepared directly. অনেকগুলো করা যাবে একসাথে। Molecular weight distribution can be easily changed with the use of chain transfer agent, and the product obtained has high optical clarity. অর্থাৎ স্বচ্ছ পলিথিন বলতে স্বচ্ছ এটি হয়। ডিসঅ্যাডভান্টেজটা কি? Heat transfer and mixing become difficult as the viscosity reaction mass increase. কারণ এই যে মিক্সিংটা কিন্তু, কারণ ভিসকসিটি কিন্তু বাড়তে আছে। So the problem of heat transfer is completely by highly exothermic nature of the radical addition of polymerization. The polymerization obtained with the broad molecular weight distribution due to the high viscosity, lack of heat transfer, and low molecular weights are obtained. এই একটা ঝামেলা যে লো মলিকুলারস হয়, কিন্তু একসাথে অনেকগুলো হয়। ওকে, এরপর আসি সলিউশন পলিমারাইজেশন। তো লিকুইড বলছি, তাহলে সলিউশন এক্সট্রা ভাবে বলছি, তাহলে এই সলিউশনটা আবার solution polymerization is a method of industrial polymerization. সেখানে কি করা হয়? বলা হচ্ছে
In this procedure, a monomer is dissolved in a non-reactive solvent. এতক্ষণ ধরে কিন্তু আমরা লিকুইডের কথা বলছি, এখন কিন্তু বলছি সলভেন্ট। ওকে, অর্থাৎ নন রিঅ্যাক্টিভ সলভেন্ট যেমন মিথানল, ইথানল, লাইক এগুলোকে আমরা সাধারণত সলভেন্ট বলে থাকি। মনোমারটা এরকম কোন সলভেন্টে ডিসলভ থাকবে যেটা মনোমারটা ওই সলভেন্টের সাথে বিক্রিয়া করবে না, দ্যাট কন্টেইনস এ ক্যাটালিস্ট, এবং সাথে একটা ক্যাটালিস্ট থাকছে। তাহলে কি হচ্ছে, the reaction results in polymer which is also soluble in Sugen solvent. Heat released by the reaction is absorbed by the solvent, and so the reaction is rate is reduced. Moreover, the viscosity of mixture is reduced and not allowing the monomer construction. ওইখানে কি ছিল, আমাদের একটা লিকুইড ছিল, সেই লিকুইডের ডিসলভ ছিল, এখানে কি থাকছে, সলভেন্ট। ওকে, once the maximum desired concentration is reached, excess solvent has to be removed in order to obtain the pure polymer, and hence solution polymerization is mainly the case of varnish and adhesive. It is not useful for production বিশেষ করে। তো এখানে সাধারণত পেন, পি, পলিঅ্যাক্রাইলিক অ্যাসিড, পলিথিন এগুলো তৈরি হয়। তাহলে আগেরটার সাথে পার্থক্য কি, আগেরটাতে লিকুইড ব্যবহৃত হচ্ছে যেখানে এনি টাইপস অফ লিকুইড মনোমার এবং পলিমারাইজেশন ক্যাটালাইজার গুলো ডিসলভ থাকে। এইখানে কি হচ্ছে, সলিউশনে সাধারণত কি থাকছে, সলভেন্ট, বিভিন্ন প্রকার সলভেন্ট থাকছে যারা যেটাতে মনোমার এবং এই ইনিশিয়েটরটা থাকছে। ওকে, তো এটা কি আগে চলে আসলো সলিউশন। আচ্ছা দেখো, ওই যে একটা ইয়ের কথা বলছিলাম, গ্যাস পলিমারাইজেশনের কথা বলেছিলাম না, এটা জুগলার নাটা দিয়ে বিরাট একটা চিত্র। দেখো আমরা যাব এটাতে। ওকে, সলিউশন পলিমারাইজেশনের এখানে বলা হচ্ছে, একটা উদাহরণ দেওয়া হচ্ছে যে gaseous ethylene is pumped under pressure into a reactor vessel where the polymerization under influence of Juglar-Natta catalyst in presence of a solvent. আমরা জুগলার নাটা সম্পর্কে এর আগেও পড়েছিলাম, যেটা একটা ক্যাটালিস্ট। এটা আবিষ্কারের জন্য কিন্তু এই জুগলার এবং যে বিজ্ঞানী এটা আবিষ্কার করেছেন তারা নোবেল প্রাইজ পেয়েছিলেন। কেন, যে এটা দিয়ে টেম্পারেচার এবং প্রেসার খুব কম লাগায় পলিমারাইজেশন রিঅ্যাকশন। তো এই ক্ষেত্রে যখন আমরা পলিথিন তৈরি করতে চাই, সেই ক্ষেত্রে গ্যাসিয়াস রিঅ্যাক্টরে জুগলার নাটা রিঅ্যাকশন যদি দেই, then a slurry of polythene, unreacted ethylene monomer, catalyst and solvent exist in the reactor, and unreacted ethylene is separated and turned into the reactor while the catalyst is neutralized and alcohol and filtered out. তো ওই যে ছবিটা আমরা দেখলাম সেটা কিন্তু এটারই একটা উদাহরণ। দেখো এখানে ছবিতে কি দেখা যাচ্ছে, একটা সলভেন্ট রয়েছে, জুগলার নাটা ক্যাটালিস্ট রয়েছে। ওকে, এটা হলো রিঅ্যাক্টর, এবং এখানে কি রয়েছে, ইথিলিন গ্যাস। ইথিলিন থেকে তাহলে আমরা পলিইথিলিন তৈরি করব, এটাই আমাদের উদ্দেশ্য। তাহলে দেখো এখানে সলভেন্টে কি হচ্ছে, আমার ইথিলিন গ্যাস, সলভেন্ট এবং জুগলার নাটা ক্যাটালিস্ট একসাথে রিঅ্যাক্টর কি করতেছে, এটাকে স্টিরিং করছে, ঘোরাচ্ছে। কম্প্রেসর প্রেসার থাকছে, দেন সেটা রিঅ্যাকশন করে রিঅ্যাক্টর থাকছে, একটা স্লারি তৈরি করতেছে পলিইথিলিনে। ঠিক আছে, তো এই স্লারিটা মানে এখনো হয়নি, ওই গ্যাস, সলভেন্ট এবং নাটা ক্যাটালিস্ট একটা স্লারি তৈরি হচ্ছে মিক্সিং অবস্থা। ওকে, দেন এই স্লারিটাকে আমরা কি করছি, যে অ্যালকোহল বা মিথানল অ্যাড করছি, ফলে এই অ্যালকোহল, মিথানল আরো সলভেন্ট, যে সলভেন্টের কথা বললাম সেটা অ্যালকোহল বা মিথানল এ ধরনের সলভেন্ট হতে পারে। পরে সেটাকে আমরা কি করছি, ফিল্টার করছি, দেন স্লারিটাকে পাম্প করছি, ওয়াটার হিট বার, সলভেন্টটা চলে যাচ্ছে, আমাদের যে স্লারিটা থাকছে সেটা কিন্তু ড্রাইড পলিস্টার হচ্ছে। ঘটনাটা কি ঘটছে, এটা একটা সলভেন্ট, সেটা অ্যালকোহল হতে পারে অথবা মিথানল হতে পারে, সেটাতে কি দিচ্ছি, ইথিলিন গ্যাস, এবং সাথে কি থাকছে, জুগলার নাটা ক্যাটালিস্ট। এগুলো রিঅ্যাকশন করে পলিইথিলিনের কি করছে, স্লারি মানে থকথকে অবস্থা তৈরি করতেছে, এই যে নিচে জমে না স্লারি যেটা। দেন সেটা কি করছে, আবার নিয়ে আসা হচ্ছে, স্লারিটা আনরিঅ্যাক্টেড ইথিলিনটা উপরে চলে যাচ্ছে কম্প্রেসরে, সেটা আবার পুরোনায় এখানে চলে যাচ্ছে সলভেন্টে বা আমরা যে রিঅ্যাক্টরে। এখানে এটাকে ফিল্টার করছে, স্লারিটাকে ফিল্টার করতে ডিঅ্যাক্টিভেট ক্যাটালিস্ট, অর্থাৎ যেটা কাজে লাগেনি সেটা নিচে পড়ে যাচ্ছে, স্লারিটা যেটা থাকছে থকথকে অবস্থাটা সেটা
হিট করছি, হিট করলে আমরা জানি ইথানলের সলভেন্টে সাধারণত বয়লিং টেম্পারেচার কম হয়, তাহলে তারা উড়ে গিয়ে আবার সেটাকে আমরা বাষ্পীভবন করেছিলাম না, বাষ্পীভবন তারপর শীতলীকরণ প্রক্রিয়া করেছিলাম কিনা, যে প্রথমে বাষ্পীভবন করব পরে ঠান্ডা করে সেটা আবার লিকুইডে ফেরত আনবো, ওই যে লবণের এই ইয়ে ছিল, মনে আছে কিনা তোমাদের। তো ফলে টেম্পারেচার দিলে এখানে স্লারি থেকে যে ইথানলটা বা মিথানল বা সলভেন্ট আছে সেটা চলে যাচ্ছে, এবং ফাইনালি আমার ড্রাইড পলিইথিলিনটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এটা হচ্ছে সলিউশন পলিমারাইজেশন, যেটা সলভেন্ট দিয়ে করা হয়ে থাকে। ওকে, সলিউশন পলিমারাইজেশন অফ ইথিলিন ইউজিং জুগলার-নাটা ক্যাটালিস্ট। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই কথাগুলো এখানে বলা হচ্ছে যে গ্যাসোয়াস ইথিলিন, এখন পড়ি তাহলে বোঝা যাবে। বলা হচ্ছে যে গ্যাসোয়াস ইথিলিন ইজ পাম্পড আন্ডার প্রেসার ইনটু এ রিঅ্যাক্টর ভেসেল, ওই যে দেখলাম, where the polymerization under the influence of Juglar-Natta catalyst in presence of solvent, কি methanol, ethanol. A slurry of polythene unreacted ethylene monomer catalyst and solvent exits the reactor, and unreacted ethylene is separated and returned into the reactor. ছবিটা মনে করো, while the catalyst neutralized and alcohol wash and filtered out and solvent is recovered and hot water again যেটা থাকবে সেটা চলবে, ফলে পাবো। তাহলে এখানে কি সেপারেশন ইন দিস পলিমার ইজ ইজি, কারণ হিট করলে কি হচ্ছে, সরাসরি কম থাকে সলভেন্ট উড়ে চলে যাচ্ছে, সেটাকে আবার আমরা পাচ্ছি। গুড হিট ট্রান্সফার রিঅ্যাকশন, রেড রিঅ্যাকশন ইজ টেকনিক স্যাটিসফ্যাক্টরি, প্রোডাক্ট ক্যান বি ইউজ ডিরেক্টলি, বের করে সরাসরি ইউজ করতে পারি। ডিসঅ্যাডভান্টেজ কি, ভিসকোসিটি ইনক্রিজ স্লোলি, মানে খুবই কম। দ্য কস্ট অফ প্রোডাকশন ইজ হাই, ইট নিড কন্টিনিউয়াস এজিটেশন, ওই যে স্লারি ঘোরাচ্ছে সব গ্যাস আর সবকিছু মিলে। দ্য ইকুইপমেন্ট দ্যাট আর নিড ইন দিস মেথড ইজ কস্টলি। ওকে, তাহলে আমরা দুটো মেথড দেখলাম এখানে। এরপরে আমরা চলে যাব সাসপেনশন পলিমারাইজেশনে। তার আগে আমরা একটু সামনের গুলো মনে করে আসি। তাহলে আজকে আমরা কি কি দেখলাম? প্রথমটা ছিল আমাদের সলিড স্টেট পলিমারাইজেশন। সলিড স্টেট পলিমারাইজেশনটা কি ছিল, যে সলিড অবস্থায় যখন আমরা তাদের মেল্টিং টেম্পারেচারের নিচে গ্লাস ট্রানজিশন টেম্পারেচারের উপরে হিট করব, তখন একটা অক্সিজেন ছাড়া, বায়ু ছাড়া, ওয়াটার ছাড়া এবং বাই প্রোডাক্ট গুলো রিমুভ করা হবে, তখন তারা একটা অপরটার সাথে লেগে যাবে। এটা ছিল সলিড ফেজের কথা, যেখানে আমরা উদাহরণ হিসেবে দেখিয়েছি আমাদের পেট বোতলের হেক্সামিথিলিন ডায়ামিন অ্যাসিড, এবং সেখান থেকে প্রথমে মেল্ট করে পাচ্ছি, তারপর সেটি সলিড ফেজ পলিমারাইজেশনের মাধ্যমে পেট পাচ্ছি। তারপরে আমরা ছিলাম গ্যাস পলিমারাইজেশনে, যে গ্যাসের মলিকুল গুলো থেকে গ্যাসে যখন আমার মনোমার গুলো ডিসলভ থাকছে বা সেগুলোকে ক্যাটালিস্টের মাধ্যমে আলাদা করে সেটা রিঅ্যাকশন ঘটিয়ে সেটা পলিমার তৈরি করে, সেই পলিমার গুলো গ্রানুলার ফর্মে আলাদা করা, সেটা একটা ফ্লুইডাইজ রিঅ্যাক্টরে হচ্ছে। তারপরে ছিল আমরা লিকুইড ফেজ পলিমারাইজেশনে। লিকুইড ফেজ পলিমারাইজেশনে আমরা অনেকগুলো দেখেছি, তার মধ্যে বাল্ক এবং সলিউশনটা আমরা দেখলাম। তাহলে বাল্কটা কি হচ্ছে? বাল্কটা হচ্ছে যে একটা লিকুইডে আমার মনোমার গুলো ডিসলভ করা থাকবে এবং সেটা বিক্রিয়া করে, ইনিশিয়েটর থাকবে, বিক্রিয়া করে লার্জ মলিকুল। আর সলিউশনটা কি? এটা সাধারণত একটা সলভেন্ট, এটাকে সলভেন্ট পলিমারাইজেশনও মনে রাখতে পারো, যে সলভেন্ট একটা ইউজ হচ্ছে, তার সাথে সলভেন্টে মনোমার গুলো থাকছে এবং ক্যাটালিস্ট সহ দেন সেটা তৈরি হচ্ছে। এই পর্যন্ত কোনো প্রশ্ন আছে? এই পর্যন্ত, সলিউশন পর্যন্ত? জি না স্যার। বুঝতে পেরেছো সবাই? জি স্যার। জি স্যার। নেক্সটে আমরা যাব হচ্ছে সাসপেনশন পলিমারাইজেশন। সাসপেনশন পলিমারাইজেশনটা কি, সাসপেনশন কি সেটা আগে আমাদের জানা দরকার। এই যে দেখো এখানে সাসপেনশন তৈরি হয়েছে, যে কিভাবে বলবো, সাসপেনশন বুঝাই কিভাবে, মানে ক্ষুদ্র ক্ষুদ্র কণা সবখানে হিসেবে থাকবে। আচ্ছা দেখি, বলা হচ্ছে in suspension polymerization the monomer is dispersed in a liquid, ওয়াটার হতে পারে, by vigorously stirring and the addition of stabilizers such as methyl। মনে করো তুমি ওই যে পানিতে বালি দিয়েছো, বালি দিয়ে এটাকে প্রচুর ঘোরাচ্ছ, তাহলে কি হবে? বালিগুলো চারিদিকে ছড়িয়ে পড়বে, অনেকটা ডিসপারশনের মতো, সেটাকে আমরা সাসপেনশনের ইয়েটা ধরে নিতে পারি। বলা হচ্ছে the monomer is dispersed in a liquid, মনোমার আছে চারিদিকে, by vigorous stirring and adding stabilizer such as methyl cellulose থাকে।
A monomer soluble initiator is added in order to initiate the chain growth polymerization. এটা লাগবেই। The reaction heat is efficiently disperse the aqueous medium. Heat দিলে সেটা আরো disperse হবে সুন্দর। The polymer is obtained by the form of granular or base, which may be dried, packed and shipment. তো এই ক্ষেত্রে সাধারণত গ্রানুলার অথবা কেক ফর্মে পাওয়া যাবে। তাহলে সাসপেনশনে কি থাকছে, এখানে অ্যাকচুয়ালি এটা ডিসলভ হয়ে যাচ্ছে না, এখানে ডিসপার্স হচ্ছে। ডিসলভ এবং ডিসপার্স কিন্তু এক জিনিস না। আমি কিন্তু তোমাদের আগে বলেছিলাম যে একটা বালির এবং পানির মিশ্রণ, এটা হলো ডিসপারশন, আর পানি এবং চিনির মিশ্রণ সেটা হচ্ছে সলিউশন, কারণ সেটা ডিসলভ হয়ে যাচ্ছে, মিশে যাচ্ছে। ওকে, এখানে কিন্তু ডিসলভ হয়ে যাচ্ছে না। সো এরকম সাসপেনশন পলিমারাইজেশনের ক্ষেত্রে এরকম একটা লিকুইড থাকবে, সেটা ওয়াটার হতে পারে, সেখানে মনোমার মলিকুল গুলো থাকবে, কিন্তু মনোমার মলিকুল গুলো ডিসলভ হবে না, এবং সাথে ইনিশিয়েটর থাকবে রিঅ্যাকশনটাকে সৃষ্টি করার জন্য। ঠিক আছে?